আজকে আমরা যেটা পড়ছি যে সেই চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই চ্যাপ্টারটির হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া রূপে। এই চ্যাপ্টার শুরুর আগে আমাদের তড়িৎ সম্বন্ধে একটা ধারণার দরকার। তড়িৎ কি? তড়িৎ সম্বন্ধে আমরা যদি বুঝতে চাই, তড়িৎ হলো হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। কারেন্টের যেটা আমরা নিচ্ছি কারেন্ট হিসাবে, কারেন্ট আসলে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। একটা নির্দিষ্ট যদি আমরা কোনো ওয়্যার নিই, ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যে কোনো একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে যায়, সেটা হলো হচ্ছে এবার কারেন্ট নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে যাচ্ছে মানে কারেন্ট যাওয়া মানে তাহলে তড়িতের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটবে, কোনো একদিকে মাইনাস থাকবে, কোনো একদিকে প্লাস থাকবে। মাইনাসের থেকে প্লাসের দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঘটবে। আর তড়িতের প্রবাহের দিকটা কি হবে? প্লাস থেকে মাইনাসের দিক থেকে। যেহেতু তড়িতের প্রবাহর দিক ইলেকট্রনের প্রবাহের দিকের ঠিক বিপরীত হয় কনভেনশন অনুযায়ী, সেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে যদি ইলেকট্রনের প্রবাহ হয়, প্লাস থেকে মাইনাসের তড়িৎদ্বারের দিকে হবে হচ্ছে কারেন্টের প্রবাহ। এবার কারেন্টের প্রবাহ সব কিছুর মধ্যে দিয়ে কি হতে পারে? আমরা যেসব পদার্থ দেখি সবার মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহ হয়? আমরা লক্ষ্য করব, যখন আমরা বাড়িতে কোনো কারেন্টের কাজকর্ম করছি, তখন আমরা দেখব যে আমরা একটা কাঠের চেয়ারের উপর উঠে কাজকর্ম করছি। কারেন্টের যে তারগুলো আছে, কারেন্টের যে ওয়্যারগুলো, সেগুলোর বাইরের দিকে প্লাস্টিকের একটা কোটিং থাকে। সুইচ বোর্ডগুলো সাধারণত এবনাইটের তৈরি হয়। কেন হয়? তার কারণ ওই পদার্থগুলো কারেন্টের প্রবাহ করে না। তাহলে যেসব পদার্থগুলো কারেন্টের প্রবাহ করে না তাদের বলা হয় হচ্ছে কুপরিবাহী পদার্থ। তারের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, তার হচ্ছে তামা দিয়ে তৈরি, তামার তার হয়। তাহলে তামা হলো তড়িতের সুপরিবাহী। আরেক ধরনের পদার্থ আছে যাদের তড়িৎ পরিবাহিতাটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সেসব পদার্থগুলোকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। সুপরিবাহীর উদাহরণ ধাতু হতে পারে। বেশিরভাগ প্রকার ধাতুই প্রায় তড়িৎ পরিবহন করে। এছাড়া কিছু অধাতু আছে, যেমন গ্রাফাইট। গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ যে হচ্ছে ভালো তড়িৎ পরিবহন করে। কুপরিবাহীর উদাহরণ তো আমরা জানি কাঁচ, কাঠ, এগুলো একটা তড়িৎ পরিবহন করে না। এবার যারা তড়িৎ পরিবহন করে তারা আবার দুরকমভাবে পরিবহন করতে পারে। এক ধরনের পরিবাহী আছে যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। বিশেষ করে ধাতুগুলো হচ্ছে এই ধরনের পরিবাহী, এদের বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। আর যারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তাদের আমরা বলতে পারি আয়ন পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহীগুলো হয়। ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে সাধারণত দুরকম হতে পারে, ধাতুও হতে পারে, অধাতুও হতে পারে। এগুলোর মধ্যে ইলেকট্রনই হচ্ছে পরিবহনের মূল মাধ্যম। তড়িৎ বিশ্লেষ্য দুটো প্রকার হতে পারে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। এবার প্রথম আমাদের এই চ্যাপ্টারটা মূলত তড়িৎ বিশ্লেষ্য সংক্রান্ত আমরা পড়ব, কিন্তু আমরা ইলেকট্রনীয় পরিবাহী সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। আমরা দেখব বছরের পর বছর ধরে একটা তামার তার সে হচ্ছে তড়িৎ পরিবহন করে চলেছে এবং প্রায় কোনো রকম পরিবর্তন না করে, তাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ভৌত রাসায়নিক কোনো রকম পরিবর্তন হয়নি, অথচ বছরের পর বছর ধরে আমাদের বাড়ির তারগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করে চলে। ধাতুর বন্ধনী ব্যাখ্যার ক্ষেত্রে সাধারণত দুটি তত্ত্ব প্রযোজ্য আছে। একটা হচ্ছে কার্নেল তত্ত্ব, কার্নেল থিওরি, আর একটা হচ্ছে ব্যান্ড থিওরি। আমরা কার্নেল থিওরি দিয়েই আমরা হচ্ছে ধাতুর এই ধাতু যে ভালো তড়িৎ পরিবহন করে এটা ব্যাখ্যা দিতে পারি। আমরা যদি লক্ষ্য করি কার্নেল কি, ধাতু তার সর্বস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে ধাতু চলে আসে হচ্ছে ধাতব ক্যাটায়নে পরিণত হয়। এটাকে আমরা বলি হচ্ছে এই ধাতব ক্যাটায়নটাকে আমরা কার্নেল বা কোর। আর ইলেকট্রন যেগুলো আছে এই ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে অনেক দূরে যায় না। এই ইলেকট্রনগুলো হচ্ছে ধাতু যে ক্যাটায়নটা তৈরি করেছে তার চারদিকে থেকে যায়। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে ধাতুর যে ক্যাটায়ন তৈরি করেছে এই ক্যাটায়নগুলো ইলেকট্রন সমুদ্র বা ইলেকট্রন নদীর মধ্যে থেকে যায়। মানে প্রতিটা কার্নেলের চারদিকে একাধিক ইলেকট্রন থেকে যায়
এবার ঘটনা হচ্ছে এই ধাতুকে যদি আমরা দুই দিকে দুটো তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করি, একদিকে ঋণাত্মক তড়িৎদ্বার, একদিকে ধনাত্মক তড়িৎদ্বার। সাধারণত ধনাত্মক তড়িৎদ্বারের যেদিকে কাছাকাছি যে ইলেকট্রনগুলো আছে তারা সাথে সাথে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং ধনাত্মক তড়িৎদ্বারে গিয়ে বিলীন হয়ে যায়। ফলে এই জায়গায় একটা ফাঁকা স্থান পূর্ণ হয়। এই ফাঁকা স্থানটা পূর্ণ করে পরবর্তী যে ইলেকট্রনগুলো আছে সেগুলো। যেমন এখানে থাকা ইলেকট্রনগুলি এই ধনাত্মক তড়িৎদ্বারের দিকে চলে যাচ্ছে, ফলে এই জায়গায় ফাঁকা স্থান তৈরি হবে। তখন এই ইলেকট্রনগুলো আবার এই ফাঁকা স্থানকে গ্রহণ করবে, এদের মধ্যে ফাঁকা স্থান তৈরি হবে, সেটা এই ইলেকট্রনগুলো গ্রহণ করবে এবং এইখানকার যে পরবর্তীতে যে ফাঁকা স্থান সেখানে সেই ফাঁকা স্থানগুলো ভর্তি করবে হচ্ছে এই মাইনাস চার্জের থেকে তড়িৎদ্বার থেকে আসা ইলেকট্রনগুলো এই জায়গা ভর্তি করবে। এর ফলে কি ঘটনা ঘটবে, এই যে ধাতুর মধ্যে কিন্তু ইলেকট্রনের কোনো কিন্তু খামতি ঘটলো না, যেমন ইলেকট্রন ছিল সেমনই হয়ে গেল। ধাতুর কয়েকটি ইলেকট্রন খুলে গিয়ে যেমন ধনাত্মক তড়িৎদ্বার লেগে গেছে, তেমন ধাতু কিন্তু ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ওই ইলেকট্রনগুলো আবার ফেরতও পেয়ে গেছে। ফলে ধাতুতে কোনো পরিবর্তন ঘটে না, মাঝখান থেকে তড়িতে বা ইলেকট্রনের পরিবহনও ঘটে যায়। এই জন্যই বছরের পর বছর তড়িৎ পরিবহন করার পরেও ধাতুগুলো বা ধাতুর তারগুলোর কিন্তু কোনো রকম প্রকৃত পরিবর্তন কিন্তু ঘটে না। এই এক রকমের পরিবাহী, যেটা হচ্ছে ধাতব পরিবাহী। আরেক ধরনের পরিবাহী হতে পারে যেখানে হচ্ছে আয়ন পরিবহন ঘটায়, এগুলো তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে হয়। কাকে বলে তড়িৎ বিশ্লেষ্য? আমরা যখন জলের মধ্যে সেসব পদার্থগুলোকে গুলি বা দ্রবীভূত করি, কিছু কিছু পদার্থ আছে যারা দ্রবীভূত হয়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা জলীয় দ্রবণে গিয়ে জলের মধ্যে গুলে গিয়ে আয়নে পরিণত হয়। যারা এই জলীয় দ্রবণে গিয়ে আয়নিত হয় বা আয়নে পরিণত হয়, এই নতুন যে উৎপন্ন হওয়া আয়নগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। যারা এই নতুন উৎপন্ন হওয়া আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তাদের বলা হয় হচ্ছে আয়ন পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এবার আমরা পড়ব যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়ন পরিবাহী কি করে তড়িৎ পরিবহন করে। আমরা এক্ষেত্রে যাকে নিচ্ছি সে হচ্ছে জল নিজে ভাঙে, যদিও খুব সামান্যই ভেঙে তৈরি করে H+ OH-। তো জলের এই ভাঙনটাকে বাড়ানোর জন্য আমরা কি করলাম, বা H+ এর অ্যামাউন্টটা, H+ এর পরিমাণটা বাড়ানোর জন্য ওখানে আমরা খুব সামান্য পরিমাণ হচ্ছে কোনোটা অ্যাসিড ধরা গেল HCl অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে ক্যাটায়ন কে আছে H+, ক্যাটায়ন যাবে হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে, তো নেগেটিভ ইলেকট্রনের দিকে যাচ্ছে হচ্ছে ক্যাটায়ন মানে H+। প্রশ্ন হচ্ছে কেন যাবে H+ নেগেটিভ তড়িৎদ্বারের দিকে? অবশ্যই আমরা বলবো কুলম্বের থিওরি অনুযায়ী, কুলম্বের সূত্র অনুযায়ী বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে অ্যাট্রাকশন করে, তো H+ মাইনাস ইলেকট্রনের দিকে একটা অ্যাট্রাকশন অনুভব করবে এবং চলে যাবে সেখানে। এবার মাইনাস তড়িৎদ্বারটা মাইনাস কেন? তার কারণ বাইরে থেকে আমরা ব্যাটারি মাইনাস প্রান্তের সঙ্গে জুড়েছি, ব্যাটারি মাইনাস প্রান্তের সঙ্গে জোড়ার ফলে মাইনাস তড়িৎদ্বারের মধ্যে হচ্ছে এক্সেসিভ ইলেকট্রন হয়ে গেছে। তাহলে H+ হচ্ছে এই কারণে, কারণ H+ ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন শর্ট আছে, আর মাইনাস তড়িৎদ্বারে ইলেকট্রন বেশি আছে, এই জন্য মাইনাস ইলেকট্রোড H+ কে একটা ইলেকট্রন দিচ্ছে এবং H+ ক্যাটায়ন থেকে উৎপন্ন করছে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। দুটো হাইড্রোজেন অ্যাটম নিজের মধ্যে যুক্ত হয়ে হাইড্রোজেন মলিকুল তৈরি হচ্ছে, হাইড্রোজেন মলিকুল মানে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে। এই হলো নেগেটিভ ইলেকট্রোডের রিঅ্যাকশনটা। এবার OH- অবশ্যই তার সাথে Cl- আছে, কিন্তু Cl- এর পরিমাণ যেহেতু খুব কম, তা OH- নিয়ে আমরা ভাবছি। OH- চলে যাচ্ছে হচ্ছে প্লাস তড়িৎদ্বারের দিকে, প্লাস ইলেকট্রোডে। সেখানে আবার প্লাস তড়িৎদ্বার কেন, প্লাস ইলেকট্রোড কেন? কারণ আমরা ওই তড়িৎদ্বারটাকে, ওই ইলেকট্রোডটাকে আমরা ব্যাটারি প্লাস এন্ডের সঙ্গে জুড়েছি। ব্যাটারি প্লাস এন্ডের সঙ্গে জোড়ার জন্য ওই ইলেকট্রোডটা পজিটিভ হয়েছে, অর্থাৎ ওই পজিটিভ ইলেকট্রোডের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন যে পরিমাণ থাকার কথা তার থেকে কম আছে। তাহলে ওখানে OH- কেন মাইনাস? তার কারণ OH এর ক্ষেত্রে একটা ইলেকট্রন বেশি আছে, সে যাচ্ছে পজিটিভ ইলেকট্রোডে অপোজিট চার্জের অ্যাট্রাকশনের জন্য, সেখানে গিয়ে তার যে এক্সেস ইলেকট্রনটা আছে সেটা গিয়ে সে ছেড়ে দিচ্ছে, নিয়ে তৈরি করছে OH র্যাডিক্যাল বা OH মূলক। চারটে OH মূলক নিজের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন করছে দুটো হাইড্রোজেন পারঅক্সাইড, দুটো হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে তৈরি করছে দুটো জল ও অক্সিজেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ইলেকট্রোড থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, পজিটিভ ইলেকট্রোড থেকে হচ্ছে তৈরি হচ্ছে অক্সিজেন গ্যাস। এবার আমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে ইলেকট্রনটা কোথায়? আমাদের এখানে ইলেকট্রন প্রবাহর কথা ছিল, এখানে তো H+ একটা ইলেকট্রন নিয়ে নিল, আর ইলেকট্রন দিল তো অন্য একজন, OH- ইলেকট্রন দিল, তাহলে প্রবাহ তার হলো কি করে? আমরা যদি নিচে দেখি তাহলে দেখবো এখানে তো ইলেকট্রন H+ হচ্ছে মাইনাস তড়িৎদ্বার থেকে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। এবার এই H+ এর দায়িত্বটা কি ছিল? H+ এর দায়িত্ব ছিল ওই ইলেকট্রনটা নিয়ে গিয়ে প্লাস তড়িৎদ্বারে গিয়ে দিয়ে আসা।
এই কাজটা করছে হচ্ছে OH মাইনাস, সে তার একটা ইলেকট্রন গিয়ে প্লাস তড়িৎ দ্বারা দিয়ে আসছে। আমরা যদি ওভারঅল দেখি যে মাইনাস তড়িৎ দ্বারা একটা ইলেকট্রন হারালো এবং প্লাস তড়িৎ দ্বারা একটা ইলেকট্রন পেয়ে গেল। এই দুটো, এই যে মাইনাস তড়িৎ দ্বার থেকে ইলেকট্রনকে পজিটিভ তড়িৎ দ্বারা নিয়ে যেতে হবে, এই পরিবহনটাতে কিন্তু H প্লাস আর OH মাইনাস নিজেরা ভাগাভাগি করে কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে এই পুরো ঘটনাটা ঘটিয়ে দিল, এবং তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হলো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং কিছুটা আবার জলও ফেরত পাওয়া যায়। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে কোনো একটা যৌগ যা হচ্ছে যার গলিত অবস্থায় হলে হয়, যার ক্ষেত্রে গলিত, যার জলে বা কোনো একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় হলে হয়, সে দ্রবীভূত অবস্থায় আয়নে পরিণত হয়, এবং এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন করার সাথে সাথে তারা হচ্ছে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে। এই ঘটনাটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ কথার মানেই তো এই যে ভেঙে দেওয়া। তাহলে এখানে কি হচ্ছে, জলকে ভেঙে আমরা হাইড্রোজেন অক্সিজেন গ্যাস বানাতে পারি, কিন্তু সেক্ষেত্রে যেটা ঘটনাটা হচ্ছে, এই যে জলকে ভেঙে জলকে বিশ্লিষ্ট করে যে হাইড্রোজেন অক্সিজেনটা হচ্ছে, এই বিশ্লেষণটা করছে হচ্ছে তড়িৎ বা কারেন্ট, সেই জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবার ঘটনা যেটা হলো সেটা হলো হচ্ছে, জল তো একাই তড়িৎ বিশ্লেষণে ভূমিকা নিতে পারতো, আবার HCl অল্প করে দেওয়ার কি দরকার ছিল? তার কারণ আমরা এখানে শুরুতেই বলেছিলাম জল কিন্তু খুব সামান্য পরিমাণে ভাঙে, তার মানে এই ভাঙার উপরে কিন্তু একটা ডিফারেন্স আছে। এই ঘটনাটা মনে রাখতে হবে, যেসব তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে যারা সম্পূর্ণরূপে ভেঙে যায় তাদের বলা হয় হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা খুব সামান্য পরিমাণে ভাঙে তাদের বলে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। জল নিজে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কিন্তু HCl বা যে কোনো রকমের লবণ, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যে কোনো টাইপের, এমনকি সাবান, যে কোনো ক্ষার। আর জৈব যে পদার্থগুলো আছে, জৈব অ্যাসিডগুলো সব হচ্ছে মৃদু অ্যাসিড বা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। এবার আমরা যদি দেখি যে পজিটিভ আয়ন সেটা যাচ্ছে হচ্ছে নেগেটিভ ইলেকট্রোডে। এবার পজিটিভ আয়নকে আমরা জানি বলে ক্যাটায়ন, এই জন্য নেগেটিভ ইলেকট্রোডটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড। যেহেতু এভাবে আমরা মনে রাখতে পারি ক্যাটায়ন্স গোজ টু ক্যাথোড, নেগেটিভ আয়ন গোজ টু পজিটিভ ইলেকট্রোড। তো নেগেটিভ আয়ন্সকে বলা হয় হচ্ছে অ্যানায়ন্স গোজ টু অ্যানোড। এভাবে আমরা নেগেটিভ ইলেকট্রোডকে ক্যাথোড আর পজিটিভ ইলেকট্রোডকে অ্যানোড এভাবে বলতে পারি। আর যে পাত্রটার মধ্যে, যে কন্টেনারটার মধ্যে ইলেকট্রোলাইসিস হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে, তাকে বলা হয় হচ্ছে ভোল্টামিটার। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভোল্টামিটার। ভোল্টমিটার হচ্ছে কোনো একটা, যদি আমরা তড়িতের কোনো একটা কারেন্টের কন্ডাক্টর নিই, তাহলে তার দুটো এন্ডের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা মাপা হয় ভোল্টমিটার দিয়ে। আর এই ইলেকট্রোলাইসিস করার যে কন্টেনারটা, সেই কন্টেনারটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তাহলে ভোল্টমিটার হচ্ছে কোনো একটা সার্কিটের দুটো প্রান্তে কতটা ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা ভোল্টমিটার দিয়ে মাপা হয়। আর ইলেকট্রোলাইসিস যে পাত্রের মধ্যে, যে কন্টেনারের মধ্যে করা হয় তাকে বলা হয় হচ্ছে ভোল্টামিটার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে বুঝতে পারলাম যে কিছু কিছু ইলেকট্রোলাইট আছে যারা যে কোনো কনসেন্ট্রেশনে, যে কোনো অবস্থায় সম্পূর্ণরূপে ডিসোসিয়েট করে যায়, যেমন HCl, NaCl এরকম টাইপের কম্পাউন্ড, যারা হচ্ছে জলের মধ্যে আসলেই টোটালি ভেঙে যাবে, এদের বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট। আর কিছু ইলেকট্রোলাইট আছে যারা জলীয় দ্রবণে অ্যাকোয়াস সলিউশনে আসলে ভাঙে, বাট খুব কম পরিমাণে ভাঙে। যারা এই কম পরিমাণে ভাঙে তাদের আমরা বলি হচ্ছে উইক ইলেকট্রোলাইট, আর যারা সম্পূর্ণরূপে ভেঙে যায় তাদের বলা হয় হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে যারা স্ট্রং ইলেকট্রোলাইট তারা তো সম্পূর্ণ ভেঙে যায়। এবার প্রশ্নটা আসবে, যারা উইক ইলেকট্রোলাইট তাদের মধ্যে কে বেশি উইক, কে কম উইক, এটা কি করে মাপবো? এটা মাপা হয় হচ্ছে একটা টার্ম দিয়ে, সেটার নাম হচ্ছে বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এরপরে আমরা আসছি বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এবার ঘটনা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কাকে বলে বা বিয়োজন মাত্রা কাকে বলে? গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট অনুসংখ্যার যত ভগ্নাংশ আয়নিত হচ্ছে সেই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে বিয়োজন মাত্রা। সাধারণত আমরা যদি এবার বিয়োজন মাত্রাকে সাধারণত আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি? আলফা ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রোলাইট মলিকুল ডিসোসিয়েটেড অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থায় আমরা যতগুলো হচ্ছে যে পদার্থ, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি তার যতগুলো অণু হচ্ছে ভেঙে গেছে।
নিচে কি লিখবো, নিচে লিখবো হচ্ছে নাম্বার অফ মলিকুল অফ ইলেকট্রোলাইট। তাহলে নিচে লিখতে হচ্ছে মোট কতগুলো তড়িৎ বিশ্লেষণ অণু নিয়েছি। তাহলে মোট যে পরিমাণ বা মোট যে সংখ্যার তড়িৎ বিশ্লেষণ অণু নিয়েছি তার কত ভগ্নাংশ হচ্ছে অণু নিজেদের মধ্যে তারা হচ্ছে সাম্যাবস্থায় ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়েছে, এই অনুপাতটাকে বলা হয় হচ্ছে আলফা। তাহলে আলফা আমরা একটা উদাহরণ যদি নিই, অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ধরে নিলাম, সেটার আমরা 0.5 মোল নিয়েছি, তার মধ্যে দেখা গেল 0.2 মোল ভেঙে গেল। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি 0.2 বাই 0.5 ইজ ইকুয়াল টু 0.4। এবার এটাকে আমরা 0.4 বলতে পারি, আবার বিয়োজন মাত্রাকে যদি আমরা বেশিরভাগ সময় হচ্ছে পার্সেন্টেজে করা হয়, পার্সেন্টেজে করতে গেলে হচ্ছে 100% দ্বিগুণ করলে হবে হচ্ছে 40%। তাহলে বিয়োজন মাত্রা হবে হচ্ছে 40%। একটা জিনিস মাথায় রাখতে হবে, যার বিয়োজন মাত্রা যত বেশি সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ইলেকট্রোলাইট মলিকুল যেটা ডিসোসিয়েট করেছে ইকুইলিব্রিয়ামে সেটা বেশি হবে, আর যত বেশি ডিসোসিয়েটেড হবে তত কিন্তু আয়ন বেশি তৈরি হবে। অর্থাৎ যদি দুটো ইলেকট্রোলাইট নিই তাদের মধ্যে যার আলফা বেশি সে হচ্ছে কম্পারেটিভলি একটু স্ট্রং। এবার আমরা গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ পড়ছি, যেখানে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করেছি একটা গ্রাফাইট দণ্ডকে আর ক্যাথোড হিসেবে ব্যবহার করেছি একটা প্লাটিনাম তড়িৎদ্বারকে। এবারে এখানে NaCl গলিত অবস্থায় রয়েছে, তো এদের মধ্যে আমরা হচ্ছে যখনই কারেন্ট পাঠাচ্ছি তখন গ্রাফাইট হচ্ছে অ্যানোড অর্থাৎ পজিটিভ ইলেকট্রোড আর প্লাটিনাম হচ্ছে ক্যাথোড অর্থাৎ নেগেটিভ ইলেকট্রোড হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে যেহেতু এই ভোল্টামিটারের মধ্যে যেহেতু NaCl এর মোল্টেন সলিউশন আছে, অর্থাৎ Na প্লাস আর Cl মাইনাস এর সলিউশন আছে, Na প্লাস গুলো যাচ্ছে হচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে, সেখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ ক্যাথোড রিঅ্যাকশনটা হবে হচ্ছে Na প্লাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে করে তৈরি করবে সোডিয়াম মেটাল। এবার ঘটনা সেটা হচ্ছে তাহলে Na প্লাস সোডিয়াম মেটাল তৈরি করছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ এখানে একটা রিয়াকশন ঘটছে, অর্থাৎ ক্যাথোডে রিয়াকশন ঘটে। এবার অ্যানোডে কি হচ্ছে Cl মাইনাস চলে যাচ্ছে অপোজিট চার্জ ইলেকট্রোড অর্থাৎ অ্যানোডের দিকে, অ্যানোডে গিয়ে সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, নিয়ে তৈরি করছে ক্লোরিন অ্যাটম, দুটো ক্লোরিন অ্যাটম নিজেদের মধ্যে জুড়ে গিয়ে তৈরি করছে ক্লোরিন মলিকুল, অর্থাৎ Cl মাইনাস যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এখানে, অর্থাৎ Cl মাইনাসের অক্সিডেশন ঘটছে। তাহলে অ্যানোডে ঘটে অক্সিডেশন, ক্যাথোডে ঘটে রিডাকশন। এখানে যে আমরা ইলেকট্রোডটা দেখছি সেই ইলেকট্রোডটা কিন্তু মানে প্লাটিনাম ইলেকট্রোড দিকে হচ্ছে গ্রাফাইট ইলেকট্রোড, এরা কিন্তু কেউই এই যে ইলেকট্রোলাইসিস রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকশনের মধ্যে পার্টিসিপেট করেনি, এই জন্য এখানে এই ইলেকট্রোডগুলোকে আমরা বলবো হচ্ছে ইনার্ট ইলেকট্রোড। যদি কোনো ইলেকট্রোড যে ইলেকট্রোলাইসিস যে রিঅ্যাকশন হচ্ছে তার মধ্যেও পার্টিসিপেট করে বসে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড। এইটা হচ্ছে আমাদের এই প্লাটিনাম ইলেকট্রোড আর এখানে হচ্ছে এই গ্রাফাইট ইলেকট্রোড, এই ক্ষেত্রে দুটো ইলেকট্রোডই কিন্তু ইনার্ট ইলেকট্রোডের এক্সাম্পল। এবার আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছি। ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট উইথ প্লাটিনাম ইলেকট্রোড। প্লাটিনাম ইলেকট্রোড কিন্তু এখানে একটা ইনার্ট ইলেকট্রোড, কোনো রকম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, শুধু ইলেকট্রোড হিসেবে কাজ করছে। এখানে কি এখানে কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন নিয়েছি, কপার সালফেট ভাঙছে কপার 2+, সালফেট 2-, জল ভাঙছে H+ আয়ন OH- আয়ন। তাহলে ক্যাথোডে এখানে যাওয়ার জন্য কিন্তু আগের মতো আর একটা ক্যাটায়ন নেই, দুটো ক্যাটায়ন আছে, এবার কপার 2+ আছে আর H+ আছে, দুজনই ক্যাথোডের দিকে যাচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য। আর অ্যানোডে রয়েছে হচ্ছে দুটো অ্যানায়ন, সালফেট 2- আর হচ্ছে OH-, দুজনেই অ্যানোডের দিকে যাচ্ছে হচ্ছে ইলেকট্রন ছাড়ার জন্য। এবার ক্যাথোডে গেল হচ্ছে কপার 2+ আর H+ আয়ন। এখন প্রশ্ন হবে এখানে কম্পিটিশনটা আসবে কে তড়িৎ মুক্ত হবে। যখনই মোর দ্যান 1 থাকবে তখনই সিলেক্টিভনেসের প্রশ্ন থাকবে। এই সিলেক্টিভনেসের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা শ্রেণী টাইপের রয়েছে, সেই শ্রেণীটার দ্বারা কে তড়িৎ মুক্ত হয় সেটা ঠিক হয়। এই তড়িৎ মুক্ত শ্রেণীতে ক্যাথোডে গিয়ে অ্যাকচুয়ালি যেহেতু রিডাকশনই হয় তাই এখানে রিডাকশনের যে ক্ষমতা অনুযায়ী সাজানো আছে ক্যাটায়নগুলোকে। এখানে সব যদি আমরা দেখি পটাশিয়াম সবার ওপরে, তাহলে বিজারণ প্রবণতা যদি আমরা দেখি ওপর থেকে নিচে গেলে বাড়ছে, অর্থাৎ পটাশিয়াম আর ক্যালসিয়াম নিলে ক্যালসিয়ামের বিজারণ ক্ষমতা বেশি, এরকম টাইপের ব্যাপার। তাহলে এবার আমরা যাচ্ছি এবার উপর থেকে যদি আমরা নামি পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, lead, হাইড্রোজেন, কপার, মার্কারি আর হচ্ছে সিলভার। এবার এই বিজারণ ক্ষমতার হিসাবে যদি যে কোনো দুজনকে নিই, আমি ধরো নেওয়া গেল হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মধ্যে ম্যাগনেসিয়ামের নিচে অ্যালুমিনিয়াম আছে, তাহলে যদি ক্যাথোডে যায় হচ্ছে Mg2+ আর Al3+, নিচে কে আছে Al3+, তাহলে Al3+ হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে করে হচ্ছে অ্যালুমিনিয়াম হিসাবে তড়িৎ মুক্ত হবে।
তাহলে কারণ ওপর দুজন নিলে যে নিচে থাকবে তার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তার বিজারণ প্রবণতা বেশি। এবার আমরা যদি এখানে নিই, এখানে কে কে আছে, এখানে আছে H প্লাস কপার 2 প্লাস, H প্লাস আর কপার 2 প্লাসের মধ্যে হচ্ছে কপার 2 প্লাস নিচে আছে, তাহলে ওর বিজারণ প্রবণতা বেশি, ও এখানে চলে যাচ্ছে হচ্ছে ক্যাথোডে, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তৈরি করছে কপার অ্যাটম। এখানে H প্লাস কিন্তু থেকেই গেল, H প্লাসে তড়িৎমুক্ত হওয়ার আর ক্ষমতা রইল না, H প্লাস ওখানে গিয়ে থেকে যাচ্ছে। এবার অ্যানোডের যে সিরিজটা, অ্যানায়নের ক্ষেত্রে সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, OH মাইনাস, এখানে জারণের প্রবণতা অনুযায়ী আয়নগুলোকে সাজানো আছে, তাহলে নিচে যে আছে সে গিয়ে জারিত হবে, স্বাভাবিক তাই হয়, অ্যানোডে অ্যাকচুয়ালি জারণ বা অক্সিডেশনটাই হয়। তাহলে অ্যানোডে যাচ্ছে OH মাইনাস আর যাচ্ছে সালফেট আয়ন, কে গিয়ে জারিত হবে? আমরা যদি এখানে দেখি নিচে কে সবচেয়ে বেশি আছে, আমরা দেখি সবচেয়ে নিচে আছে হচ্ছে OH মাইনাস, তাহলে OH মাইনাস গিয়ে হচ্ছে জারিত হবে, OH মাইনাস ইলেকট্রন ছেড়ে OH র্যাডিকালে তৈরি করছে, চারটে OH র্যাডিকাল মিলে জল আর হচ্ছে অক্সিজেন তৈরি করছে। তাহলে এখানে কিন্তু SO4 মাইনাস থেকেই গেল, তাহলে ক্যাথোডে থেকে গেল হচ্ছে H প্লাস আয়ন, অ্যানোডে থেকে গেল হচ্ছে সালফেট মাইনাস আয়ন। তাহলে পুরো ইলেকট্রোলাইসিসটা হওয়ার পরে যদি আমরা দেখি সলিউশনটার মধ্যে তৈরি হয়ে থাকবে H2SO4, অর্থাৎ সলিউশনটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। এই জন্যই কপার সালফেটের ইলেকট্রোলাইসিসের পর, কপার সালফেট ইলেকট্রোলাইসিসের পর সলিউশন অ্যাসিডিক হয়ে যায়। কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশনের ইলেকট্রোলাইসিস, আমার প্রশ্ন হচ্ছে এটাই তো একটু আগে বললাম, তাহলে আবার পড়ার কি দরকার? হ্যাঁ, একটু চেঞ্জ করেছি। আগের বার যে ইলেকট্রোলাইসিসটা আমরা করেছিলাম সেটা কিন্তু ইলেকট্রোড যে দুটো ব্যবহার করেছিলাম সেই দুটো কিন্তু ইলেকট্রোড দুটো ছিল প্লাটিনাম ইলেকট্রোড, তো এবার আমরা ব্যবহার করছি কপার ইলেকট্রোড। তাহলে একটা ইলেকট্রোড পরিবর্তন আর কি হবে? আমরা দেখব ইলেকট্রোড পরিবর্তনে পুরো রিয়াকশনটাই পাল্টে যাবে। কি হয়? কপার সালফেটের সলিউশন ভাঙছে হচ্ছে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস আয়ন, জল ভাঙে H প্লাস OH মাইনাস আয়ন, আগের মতনই সব, ক্যাথোডে যাচ্ছে কপার 2 প্লাস H প্লাস, আর অ্যানোডে যাচ্ছে সালফেট মাইনাস OH মাইনাস। ক্যাথোডে কি হচ্ছে, কপার 2 প্লাস আর H প্লাসের মধ্যে যেহেতু বিজারণ প্রবণতা কপার 2 প্লাসের বেশি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার গিয়ে অ্যানোডের মধ্যে, ক্যাথোডে যাচ্ছে কে, ক্যাথোডে যাচ্ছে কপার 2 প্লাস আর হচ্ছে H প্লাস আয়ন। এবার কপার 2 প্লাস আর H প্লাসের মধ্যে যেহেতু কপার 2 প্লাসের হচ্ছে বিজারণ প্রবণতা বেশি, কারণ কপার 2 প্লাস হচ্ছে নিচে অবস্থিত H প্লাসের তুলনায়, সেহেতু ওর বিজারণ প্রবণতা বেশি, অর্থাৎ ও ক্যাথোডে যাচ্ছে গিয়ে হচ্ছে বিজারিত হচ্ছে, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপারে রিডিউসড হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কিন্তু আগের মতনই সেম। অ্যানোডের ক্ষেত্রে গিয়ে ডিফারেন্সটা হচ্ছে, অ্যানোডে কে যাচ্ছে সালফেট 2 মাইনাস OH মাইনাস আয়ন, এক্ষেত্রে হওয়া উচিত হচ্ছে OH মাইনাস আয়নের তড়িৎ মুক্ত, কিন্তু বাস্তবে কেউ তড়িৎ মুক্ত হয় না, না OH মাইনাস আয়ন না সালফেট আয়ন। তার বদলে অ্যানোডের যে তড়িৎদ্বার যেটা তৈরি, এখানে তো তড়িৎদ্বার হচ্ছে কপার তড়িৎদ্বার, অ্যানোডের এই কপার তড়িৎদ্বারের কপার তড়িৎদ্বার থেকে একটা পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে এই তড়িৎদ্বারের মধ্যে রেখে নিজে বেরিয়ে আসে টপ কপার 2 প্লাস হিসাবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এইবার কিন্তু তড়িৎদ্বার কিন্তু এই ইলেকট্রোলাইসিসের রিয়াকশন তার মধ্যে পার্টিসিপেট করলো, অর্থাৎ এক্ষেত্রে এই রিয়াকশনের ক্ষেত্রে এই কপার তড়িৎদ্বারটা কিন্তু একটা অ্যাক্টিভ ইলেকট্রোডের এক্সাম্পল। এই রিয়াকশনটা যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝলাম কি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রিয়াকশনে কিন্তু কোনোভাবেই হচ্ছে কপার 2 প্লাসের সলিউশনে কপার 2 প্লাসের কনসেন্ট্রেশনে কোনো ঘাটতি ঘটবে না। কি হবে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে, অ্যানোড আস্তে আস্তে, অ্যানোডের কপার তড়িৎদ্বারটা আস্তে আস্তে শুরু হয়ে গিয়ে এক সময় শেষ হয়ে যাবে যতক্ষণ ইলেকট্রোলাইসিস আমরা চালাবো, আর ক্যাথোড তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। এই বুদ্ধির উপর চালিয়ে, এই বুদ্ধিটাকে উপর অ্যাপ্লাই করে যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস করা হয়, একটা হলো হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং, আরেকটা করা হচ্ছে মেটালের ইলেকট্রো রিফাইনিং বা তড়িৎ বিশোধন। আমরা প্রথম পড়ি হচ্ছে তড়িৎ বিশোধন, এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রো রিফাইনিং বা তড়িৎ বিশোধন। কি ব্যাপারটা, আমরা খনি থেকে সাধারণত আকরিক বের করে আনি, আকরিক থেকে বিভিন্ন উপায়ে আমরা ধাতু উৎপাদন করি। বিভিন্ন উপায়ে ধাতু উৎপাদন করলেও ধাতু কিন্তু বিশুদ্ধ ধাতু সেই মুহূর্তে পাওয়া যায় না, কিছু পরিমাণ হলেও ধাতুর মধ্যে অশুদ্ধি থেকে যায়। সর্বশেষ পদ্ধতিতে ধাতুর এই অশুদ্ধ ধাতুকে ইলেকট্রো রিফাইনিং পদ্ধতিতে বা তড়িৎ বিশোধন পদ্ধতিতে হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ ধাতুতে পরিণত করা হয়। কি করা হয়, বা এই হট করে ইলেকট্রো রিফাইনিংটা আমরা এই চ্যাপ্টারে পড়ছি কেন, তার কারণ আমরা একটু আগে যে কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণটা দেখছিলাম কপার তড়িৎদ্বার দিয়ে, ওরকম টাইপের একটা ঘটনাই হচ্ছে ইলেকট্রো রিফাইনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি করা হয় এক্ষেত্রে, অশুদ্ধ, আমরা যদি এখানে কপারের ইলেকট্রো রিফাইনিং ভাবি তাহলে অশুদ্ধ কপার ধাতুটিকে বা ধাতুর খণ্ডটিকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। ক্যাথোডে কি নেব, ক্যাথোডে নিচ্ছি আমরা একটা বিশুদ্ধ কপারের তার, সরু তার নিলেও চলবে। এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব, কপার সালফেটের জলীয় দ্রবণ, যেমন 15% কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছি, তার মধ্যে কিছুটা
5-10% H2SO4 দিয়ে দেওয়া হয়, যাতে H2SO4 এই কারণে দেওয়া হয় যাতে কপার সালফেট নিজেরা আবার আর্দ্র বিশ্লিষ্ট হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে এই বিক্রিয়ায় স্বাভাবিক কপার সালফেট ভাঙবে হচ্ছে Cu2+, SO4 H2O যেটা সামান্য পরিমাণে আছে ভাঙবে হচ্ছে H+, OH-। এখানে দ্রবণে উপস্থিত কপার 2+ এবং H+ দুজনেই যাবে হচ্ছে ক্যাথোডে। আমরা জানি কপার 2+ এর হচ্ছে তড়িৎমুক্ত হওয়ার ক্ষমতা এখানে বেশি, কারণ ওর বিজারণ হওয়ার প্রবণতা বেশি, তাই ও বিজারিত হয়ে যাচ্ছে, H+ থেকেই যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, কপার 2+ যাচ্ছে ক্যাথোডে, গিয়ে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, কপারে পরিণত হচ্ছে এবং বিশুদ্ধ কপার রূপে হচ্ছে ওই যে কপারের যে সরু তারটা লাগিয়েছে তার গায়ে আটকে যাবে। আসল বিক্রিয়াটা করছে অ্যানোডে কি হয়, আমরা একটু আগে দেখেছিলাম যে সালফেট OH- দুজনই যায় কিন্তু কেউই তড়িৎমুক্ত হয় না। কি হয়, অ্যানোড থেকে একটা কপার পরমাণু খুলে বেরিয়ে আসে, একটা কপার অ্যাটম দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয়, ওই অ্যানোডের মধ্যেই ছেড়ে দেবে, ছেড়ে বেরিয়ে চলে আসবে। এখানেও তাই হচ্ছে, এখানে আমরা অ্যানোড হিসাবে কি করছি, একটা ইমপিওর কপার তড়িৎদ্বারকে নিয়েছি, একটা ইমপিওর কপার ইলেকট্রোডকে নিয়েছি। এই ইমপিওর কপার ইলেকট্রোড, অশুদ্ধ কপার ইলেকট্রোড থেকে কপার অ্যাটম খুলে বেরিয়ে আসছে, দুটো ইলেকট্রন ছাড়ছে অ্যানোডের মধ্যে, নিয়ে কপার 2+ হিসেবে বেরিয়ে আসছে। তাহলে সলিউশনে সব সময় কপার 2+ এর কনসেন্ট্রেশন সেম থাকলো। কি হচ্ছে, আস্তে আস্তে এই রিঅ্যাকশনটা চলতে থাকবে, অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়িতে থাকবে আর ক্যাথোডের কপারটা আস্তে আস্তে মোটাতে থাকবে। তাহলে অ্যানোড থেকে পিওর কপারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, খুলে গিয়ে ক্যাথোডে গিয়ে আটকে যাচ্ছে। আর অ্যানোডে থাকা যে ইমপিওর যে কপার ইলেকট্রোডটা রয়েছে তার মধ্যে যে ইমপিউরিটিগুলো আছে সেগুলো কিন্তু আর যেতে পারছে না ক্যাথোডে, সেগুলো অ্যানোডের ঠিক তলাতেই পড়ে থাকে। এবং যা হয়, এই তলায় পড়ে থাকাটাকে, নোংরাগুলোকে বলা হয় হচ্ছে অ্যানোড মাড। এবং এই অ্যানোড মাড, সাধারণত মাড মানেই হচ্ছে ফেলে দিতে হবে, তা কিন্তু নয়। অ্যানোড মাডের মধ্যে কিন্তু প্রচুর প্রকৃত অনেক দামি দামি ধাতু, সোনা, রূপো, প্লাটিনাম, এইসব ধাতুগুলোকে পাওয়া যায় অ্যানোড মাড থেকে। এই হলো বিক্রিয়া। এখানে আমরা কপার দিয়ে দেখিয়েছি, কপার ছাড়াও বেশি অনেক ধাতুর ক্ষেত্রেই এই ইলেকট্রো রিফাইনিং কিন্তু ব্যবহার করা চলে। এবার শুধু কি ইলেকট্রো রিফাইনিং এর ক্ষেত্রে কি এই প্রক্রিয়া ব্যবহার করা যায়, তা নয়, কিন্তু এই প্রক্রিয়া ব্যবহার করা যায় হচ্ছে তড়িৎ লেপনের ক্ষেত্রে। তড়িৎ লেপন কি জিনিস, আমরা একটা রূপোর চামচ আছে, তার মধ্যে একটা সোনার প্রলেপ ফেলতে পারি, সেক্ষেত্রে চামচটা ঔজ্জ্বল্য বাড়বে, দেখতে সোনার মতো লাগবে। চামচটা সোনার হবে না ঠিকই, কিন্তু দেখতে তো অনেকটা সোনার মতো লাগবে। এই তড়িৎ বিশ্লেষণের এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ ফেলার এই যে পদ্ধতি, তাকেই বলে কিন্তু তড়িৎ লেপন। এবার আমরা পড়ছি তড়িৎ লেপন। তো তড়িৎ লেপন কি, তড়িৎ লেপন হচ্ছে কাকে বলে, যদি সংজ্ঞা লিখতে বলে, অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকর দ্বারা তৈরি একটি বস্তুর উপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা যদি কম সক্রিয় অন্য কোনো একটা ধাতু তার প্রলেপ এনে আটকে দিই, তার একটা প্রলেপ ফেলে দিই, সেই প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে তড়িৎ লেপন। এখন ঘটনা হচ্ছে, আমরা একই বিক্রিয়াটা দিয়ে কিন্তু তড়িৎ লেপন ব্যাখ্যা করতে পারি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বস্তুটার উপর বা যার উপর প্রলেপ দেব সে বসবে ক্যাথোডে। তো আমরা ধরলাম একটা টিনের দণ্ডের উপরে তামার প্রলেপ ফেলবো, তাহলে টিনের দণ্ডটা গিয়ে বসলো ক্যাথোডে, তাই লিখেছি টিন ইলেকট্রোড বানালাম ক্যাথোডটাকে। অ্যানোডে নিচ্ছে হচ্ছে একটা বিশুদ্ধ কপারের দণ্ডকে, কারণ যার প্রলেপ দেবো, মানে যে ধাতুটার কি প্রলেপ দেবো তাকে নেবো হচ্ছে অ্যানোডে। তাহলে আমরা যেহেতু টিনের উপর দিচ্ছি হচ্ছে তামার প্রলেপ, টিনের উপর দিচ্ছি, তাহলে যার উপরে দেবো সে বসলো ক্যাথোডে। দিচ্ছি তামার প্রলেপ, তামা গিয়ে বসলো হচ্ছে অ্যানোডে। এবার প্রশ্ন হচ্ছে, যে বস্তুটার প্রলেপ দেবো, অর্থাৎ আমি দিচ্ছি তামার প্রলেপ, তামার একটা লবণ বা তড়িৎ বিশ্লেষ্য, তার জলীয় দ্রবণ নিতে হবে, এমন একটা লবণ নিতে হবে যেটা জলে ভালো গোলে। আমরা কপার সালফেটই নিলাম, সেই কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে এবার ইলেকট্রোলাইসিস চালাচ্ছি। জলীয় দ্রবণ যেহেতু কপার 2+, H+ দুজনেই যাচ্ছে ক্যাথোডে। বিজারিত হওয়ার ক্ষমতা যেহেতু কপার 2+ এর বেশি, ও দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, সেই কপারটা কি হচ্ছে, টিন ইলেকট্রোডের উপরে হচ্ছে আটকে যাচ্ছে। আর কি হচ্ছে, অ্যানোড থেকে কপার অ্যাটম খুলে বেরিয়ে আসছে, দুটো ইলেকট্রন অ্যানোডে রেখেই নিয়ে সলিউশনের মধ্যে কপার 2+ হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই রিঅ্যাকশনটা যত চালাবো আমরা, আস্তে 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 যে সলিউশনের মধ্যে কপার 2+ এর কনসেন্ট্রেশন সেমই থেকে যাবে। ক্যাথোডে থাকা টিন ইলেকট্রোডের উপর দিয়ে একটা হচ্ছে
কপারের একটা লেয়ার পড়ে যাবে, আর আস্তে আস্তে কপার ইলেকট্রোডটা ক্ষয়তে থাকবে। যতক্ষণ কপার ইলেকট্রোড আছে আর এই আমরা কারেন্ট চালাতে পারবো, ততক্ষণ এই ইলেকট্রোলাইসিস চলতে থাকবে। একসময় কপার ইলেকট্রোড শেষ, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংও শেষ। এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা হয় কেন? আমরা দেখতেই পাচ্ছি ইলেকট্রোপ্লেটিংয়ে যে বেশি সক্রিয় যে ধাতুগুলো আছে, বেশি সক্রিয় ধাতুগুলোর উপর হচ্ছে কম সক্রিয় ধাতুর হচ্ছে প্রলেপ দেওয়া হয়। তাহলে বেশি সক্রিয় ধাতুগুলোর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার একটাই কারণ, যেটা যাতে হচ্ছে জলবায়ু এগুলোর বা বাতাসে যে অক্সিজেন আছে, জলীয়বাষ্প আছে, এগুলোর আক্রমণ থেকে যেন রক্ষা করতে পারি, এই একটা প্রথম কারণ। তো নম্বর আমরা দেখা গেল রূপোর কোনো বস্তুর উপর হচ্ছে সোনার একটা প্রলেপ দিলাম, তাহলে দেখতে সুন্দর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সৌন্দর্য বৃদ্ধি, উজ্জ্বলতা বৃদ্ধি এসবের জন্য দিতে পারি। অথবা ধাতুগুলো যেগুলো যে সব ধাতুগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়, তাদের মধ্যে একটু কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলে যে ধাতুগুলো ক্ষয়ে যাচ্ছে তাদের এই ক্ষয়ে যাওয়ার প্রবণতাটাও কিছুটা কমে যাবে। তাহলে এইসব কারণে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এইসব কারণে আমরা তড়িৎ লেপন করি, এগুলো তড়িৎ লেপন করার উদ্দেশ্য হিসাবে নিতে পারি। এখন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবো, যার তড়িৎ লেপন, যে বস্তুর উপর আমি হচ্ছে তড়িৎ লেপন করতে চাইছি, মানে যার উপর গিয়ে প্রলেপটা পড়বে, সে বসবে হচ্ছে, তাকে বানাবো আমরা হচ্ছে ক্যাথোড। যে পদার্থের তড়িৎ লেপন, মানে যে পদার্থের লেপনটা হবে, মানে আমি যদি হচ্ছে তামার লেপন করতে চাই, সোনার লেপন করতে চাই, রূপোর লেপন করতে চাই, মানে যেটা গিয়ে হচ্ছে প্রলেপ হিসাবে পড়বে সেটা বসবে হচ্ছে অ্যানোডে। আর যেটা গিয়ে হচ্ছে তড়িৎ লেপনে, মানে যেটা গিয়ে তড়িৎ লেপন হবে সেটারই একটা দ্রবণ নেব আমরা। এই হিসাবে আমরা একটা চার্ট বানিয়ে নিতে পারি যে ক্যাথোডে অ্যানোডে কি নেব। এবার আমরা ইলেকট্রোপ্লেটিংটা দেখছি। যেমন তামার উপর যদি রূপোর প্রলেপ দিতে হয়, তাহলে যার উপর প্রলেপ দিচ্ছি, অর্থাৎ তামাকে রাখতে হবে হচ্ছে ক্যাথোডে, রূপোর প্রলেপ দিচ্ছি, রূপোকে রাখতে হবে হচ্ছে অ্যানোডে, অর্থাৎ বিশুদ্ধ রূপোর একটা দণ্ডকে রাখবো অ্যানোডে। আর ইলেকট্রোলাইট হিসাবে রূপোর কোনো জলের দ্রাব্য একটা লবণের দ্রবণ নিচ্ছি। এখানে যেটা আমরা নিচ্ছি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের দ্রবণ, অর্থাৎ KAgCN2 এর দ্রবণ নিচ্ছি। লোহার উপর যদি দস্তার প্রয়োগ দিতে চাই, তাহলে লোহাকে নেব ক্যাথোডে, বিশুদ্ধ দস্তাকে নেব অ্যানোডে। আর দস্তার একটা লবণ অর্থাৎ জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন, তার সাথে হচ্ছে বোরিক অ্যাসিড মিশ্রিত এই দ্রবণকে নেব হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে। লোহার উপর নিকেলের প্রয়োগ দিতে চাইলে লোহাকে নেব ক্যাথোডে, বিশুদ্ধ নিকেলের একটা দণ্ডকে নেব হচ্ছে অ্যানোডে। আর নিকেলের একটা দ্রবণ অ্যাকোয়াস সলিউশন অফ হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর নিকেল সালফেটের মিশিয়ে, এবং তার সঙ্গে পারলে কিছুটা বোরিক অ্যাসিড মিশিয়েও আমরা যেটা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করব। এবার যদি আমরা লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই, তাহলে লোহাকে সেই একই নিয়ম, লোহাকে ক্যাথোডে নেব, অ্যানোডে নেব ক্রোমিয়ামকে, আর ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করব হচ্ছে ক্রোমিক অ্যাসিড আর ক্রোমিক সালফেট, এদের মিশ্রণের একটা জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যাকোয়াস সলিউশন অফ ক্রোমিক অ্যাসিড অ্যান্ড ক্রোমিক সালফেট, এই মিশ্রণটাকে নেব হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে। এবার ঘটনা হচ্ছে এই ইলেকট্রোলাইট তো নিলাম, এবার আমরা দুটো অন্তত তড়িৎ লেপন বা ইলেকট্রোলাইসিস দেখব। একটা দেখি হচ্ছে গোল্ড প্লেটিং, একটা দেখি হচ্ছে সিলভার প্লেটিং। এবার আমরা দেখছি গোল্ড প্লেটিং আর হচ্ছে সিলভার প্লেটিং। ওপরে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে গোল্ড প্লেটিং। কি করেছি গোল্ড প্লেটিংয়ের জন্য? আমাদের ধরি আমরা একটা কপার রডের ওপরে হচ্ছে সোনার প্রলেপ ফেলতে চাইছি, তো ক্যাথোড হিসাবে আমরা কপার দণ্ড বা কপার রডকে রেখেছি, অ্যানোড হিসাবে রেখেছি আমরা একটা পিওর একটা গোল্ডের ইলেকট্রোডকে বা একটা গোল্ড প্লেটকে রেখেছি। ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করেছি আমরা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডকে। এবার পটাশিয়াম অরোসায়ানাইড অর্থাৎ হচ্ছে KuCN2, এটা ডিসোসিয়েট করছে K+ আর AuCN2 হল 2-। এবার ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হচ্ছে সলিউশন থেকে একটা Au+ চলে যাচ্ছে ক্যাথোডে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে একটা করে অ্যাটমিক Au-তে পরিণত হচ্ছে, এবং অ্যাটমিক Au-টা হচ্ছে ইলেকট্রোডে হচ্ছে আটকে যাচ্ছে। আর অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে একটা মেটালিক অরিয়াম বা সোনার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বেরিয়ে আসছে Au+ হিসাবে, ফলে সলিউশনে Au+ এর কনসেন্ট্রেশনের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অ্যানোডের Au রড বা গোল্ড রডটা ক্ষয়ে যাবে, আর কপার দণ্ড যেটা হচ্ছে কপার রডটা যেটা ক্যাথোডে রাখা আছে তার উপর একটা কপারের প্রলেপ পড়বে। এটাই যদি আমরা সিলভারের প্রলেপ ফেলতে চাই, তাহলে অ্যানোড হিসাবে নেব সিলভার রডকে, ক্যাথোডে তাকেই নেব যার উপর প্রলেপ ফেলতে চাই, সলিউশন হিসাবে নেব হচ্ছে সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড।
সোডিয়াম আর্জেন্টোসায়ানাইডের ফর্মুলা NaAgCN2। এবার এই NaAgCN2 ভাঙছে হচ্ছে Na প্লাস AgCN2 মাইনাস, এই AgCN2 মাইনাস ভাঙছে হচ্ছে Ag প্লাস প্লাস 2Cn মাইনাস। Ag প্লাস ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডিকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Ag অ্যাটমে তৈরি হচ্ছে। Ag অ্যাটম ক্যাথোডে যে মেটাল আছে তার উপর হচ্ছে প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং হিসাবে আটকে যাচ্ছে। এবার অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে থাকা Ag রডের থেকে Ag অ্যাটম এক ইলেকট্রন ছেড়ে বেরিয়ে আসছে Ag প্লাস হিসাবে, ফলে সলিউশনে Ag প্লাসের কনসেন্ট্রেশন সেম থেকে যাচ্ছে, Ag রডটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। আর যেটা ক্যাথোডে যে যদি আমরা কপার রড ইউজ করি, কপারের ওপর একটা হচ্ছে সিলভারের একটা লেয়ার বা সিলভারের একটা প্রলেপ পড়ে যাবে। এই হলো সিলভার প্লেটিং। এবার আমরা একটা স্টিল নির্মিত পাত্র, যার মধ্যে ভিতরে একটা গ্যাস কার্বনের লেয়ার আছে আর তার উপর থেকে হচ্ছে অ্যানোড হিসাবে কার্বন রডকে জ্বালানো আছে। এর মধ্যে মোল্টেন অ্যালুমিনা অর্থাৎ Al2O3 দেওয়া আছে। এবার এখানে ওই কার্বন রড হচ্ছে অ্যানোডের কাজ করছে, আর ওই গ্যাস কার্বনের যে লেয়ার ভিতরের সেগুলো কাজ করছে ক্যাথোডের। এবার অ্যালুমিনাকে যদি মেল্ট করাতে হয় সেক্ষেত্রে টেম্পারেচার লাগে প্রায় 2000-এর উপরে টেম্পারেচারটাকে কমাতে যদি একটু কমানোর চেষ্টা করা হয়, এই কমানোর চেষ্টাতে সাধারণত 1:3:1 অনুপাতে 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনা, 3 ভাগ হচ্ছে ক্রায়োলাইট ও 1 ভাগ হচ্ছে ফ্লুওস্পার মেশানো হয়। এদের মিশ্রণের ফলে এই মিশ্রণটা 2000 ডিগ্রি থেকে অনেক নিচে অর্থাৎ 900 থেকে 950 ডিগ্রির মধ্যে এটা হচ্ছে গলে যায়। এই মোল্টেন সিস্টেমটা, মোল্টেন ব্যাপারটা রয়েছে হচ্ছে সিস্টেম আমাদের এই সিস্টেমের মধ্যে, ইলেকট্রোড এই সেলের মধ্যে আমাদের এই গ্যাস কার্বন লেয়ারের আর হচ্ছে স্টিলের নির্মিত যে পাত্রটা তার মধ্যে রয়েছে। এর উপর দিয়ে একটা কার্বন রড অ্যানোড হিসাবে ঢোকানো আছে। এখানে গ্যাস কার্বন লেয়ার একটা ক্যাথোডের কাজ করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে ইলেকট্রোলাইসিস চালাচ্ছি। ইলেকট্রোলাইসিস চালালে যেটা হবে, মোল্টেন Al2O3 ভেঙে যাচ্ছে হচ্ছে 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাসে। এখানে ক্যাথোড যেটা Al3 প্লাস 2Al3 প্লাস ক্যাথোডে যাচ্ছে, গিয়ে 6 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে এবং ওই হাই টেম্পারেচারে লিকুইড অ্যালুমিনিয়াম হিসেবে নিচেতেই থেকে যায়। অ্যানোডে যেটা হয় O2 মাইনাস অ্যানোডে যাচ্ছে, অ্যানোডে অর্থাৎ হচ্ছে কার্বনের রডে যাচ্ছে, সেখানে গিয়ে ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে অ্যাটমিক অক্সিজেনে পরিণত হয়। 3টে অ্যাটমিক অক্সিজেন আরও 3টে অ্যাটমিক অক্সিজেনের সঙ্গে জুড়ে গিয়ে উৎপন্ন করে হচ্ছে অক্সিজেন গ্যাস। অর্থাৎ এক্ষেত্রে ক্যাথোডে তৈরি হয় অ্যালুমিনিয়াম ধাতু, আর অ্যালুমিনিয়াম আর হচ্ছে অ্যানোডে তৈরি হয় হচ্ছে অক্সিজেন। অ্যানোডে উৎপন্ন যেটা অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গ্যাস যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এখানে যে এই সিস্টেমের মধ্যে থাকা যে কোক চূর্ণ আছে, এই কোক চূর্ণ দ্বারা জারিত হয়ে অর্থাৎ কোক চূর্ণকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এসবে উৎপন্ন করে। এই প্রসেসে আমরা অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাবো।